দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত আজকের 24 ঘন্টা। আপনারা জানেন 49তম বিজয় দিবস কিছুক্ষণ পর পালন করবে বাংলাদেশ। এই 49তম বিজয় দিবস পার করে বাংলাদেশ যখন 50তম বিজয় দিবস পার আছে, তখন অনেকগুলো নতুন সংকট আমাদের সামনে। একই সাথে আমাদের সম্ভাবনার জায়গাও অনেক বেশি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সহ আর্থসামাজিক অনেক অর্জনও রয়েছে বাংলাদেশের। এরকম বাস্তবতায় রাজনীতি আবর্তিত হচ্ছে ভাস্কর্য এবং ধর্ম নিরপেক্ষতা এসব ইস্যুকে কেন্দ্র করে। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি বিজয় দিবসের বার্তা। পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি মাহফুজ নিশু। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অতিথিদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজিকুজ্জামান রতন। আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা জনাব এ.বি.এম মোশাররফ হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই নজরুল ইসলাম বাবু এমপি, আপনাকে দিয়ে। বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে আজকে কয়েক ঘন্টা আগে ভাষণ দিয়েছেন। 18 মিনিটের বক্তৃতায় তিনি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। সেই কথার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের যে বিতর্কিত বিষয়, সেগুলো সবই এসছে। প্রধানমন্ত্রী একটি কথা খুবই স্পষ্ট করে বলেছেন যে সরকারকে ভ্রুকুটি দেখানোর ধৃষ্টতা দেখাচ্ছে পরাজিত শক্তির দোষরা। আমরা খুবই নিশ্চিত এবং আপনিও নিশ্চিত যে ভাস্কর্য ইস্যুতে, বিশেষ করে কুষ্টিয়ায় যে ঘটনার শুরু, তারপরে সেটা নিয়ে নানা রকম নেগোসিয়েশন, সেটিকে মিন করেই তিনি বলেছেন। একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে ধর্মের নামে দেশে কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। আপনার মন্তব্য শুনতে চাই প্রসঙ্গে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে আজকে এই আর কিছুক্ষণ পরেই আমরা বিজয় দিবসের উল্লাসে মেতে উঠবার একটা সুযোগ রয়েছে। ঠিক সেই সময় আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য জাতির কাছে আমি মনে করি একটা মেসেজ। আপনারা লক্ষ্য করেছেন 50 বছরের কাছাকাছি সময়ে এসে এখনও আমরা দেখছি যে স্বাধীনতা বিরোধী একটা শক্তি বারবার কথা বলতে চায়। কখন কথা বলতে চায়? যখন দেশে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের রাজনীতি গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে সরকারকে আজকে গোলাপানিতে মাছ শিকারের একটা অবস্থায় রেখে এখানে ষড়যন্ত্রের একটা আভাস তৈরি করেছেন, যা এদেশের মানুষ বুঝতে পেরেছে। এখন প্রশ্ন হলো যে এইটা কেন তারা করছেন? আপনি দেখুন যে এখানে মৌলবাদী বলে আমরা যাদেরকে চিনি এবং জানি, তাদেরকে তো আমরা সবাই ইতিমধ্যে চিহ্নিত করেছি। বঙ্গবন্ধুর খুনি যারা, তাদেরকেও আমরা চিনতে পেরেছি এবং তাদের শাস্তিটাও অনেকাংশে নিশ্চিত হয়েছে। কিন্তু যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে আশ্রয় দিয়েছিলেন, প্রশ্রয় দিয়েছিলেন, আইন করে তাদেরকে রক্ষার চেষ্টা চালিয়েছিলেন, দীর্ঘ এতটি বছর যারা বিভিন্ন সময় রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তারা কিন্তু এত বড় একটি ঘটনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যতে হাত দিলেন, ভাস্কর্য তৈরি হলে বুড়িগঙ্গায় ফেলে দিবেন, এই বক্তব্য রাখলেন, দৃষ্টতা দেখালেন, সবাই কথা বললেন। দেশের এই সকল শ্রেণীর মানুষ এই বিষয় নিয়ে কথা বলেছেন, উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। কিন্তু শুধুমাত্র একটি দল, বিএনপি, যে দলটি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বন্দুকের নল নিয়ে এসে দল তৈরি করেছেন, সেই দলটি নিশ্চুপ রয়েছেন। সুতরাং আমাদের বুঝতে বাকি থাকে না, বারবার যারা এই মৌলবাদীদেরকে সংগঠিত করার চেষ্টা করেন। মানে এই ভাস্কর্য ভাঙ্গার সঙ্গে তাহলে আপনি বিএনপিকে কিভাবে সম্পৃক্ত করছেন? বিএনপি তো ভাস্কর্য ভাঙেনি। ভাস্কর্য কারা ভেঙেছে, তাদের ছবি? আমি কিন্তু বলিনি যে বিএনপি ভেঙেছে। তাহলে বিএনপি মদদ দিচ্ছে? এইটা তো মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তৃতা, সেই বক্তৃতার বিশ্লেষণটাকে আমরা হুবহু করতে না পারলেও আমাদের বুঝতে বাকি নয়। এইটা আমি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি জিজ্ঞেস করছেন যে বিএনপিকে দোষারোপ করছি কেন। আমি বিএনপিকে দোষারোপ করছি সে শুরু থেকে, যেই বিএনপি আজকে এই মৌলবাদীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল এবং যারা বঙ্গবন্ধুর খুনি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার সহায়ক শক্তি হিসাবে কাজ করেছিল,
তাদের পাহারাদার হিসাবে যে বিএনপি কাজ করেছে, আজকে বিএনপি যখন জনগণ যখন বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের যখন এখন আন্দোলন সংগ্রাম জনগণের পক্ষে আর কথা বলার কোনো সুযোগই নেই, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা ঘোলা পানিতে মাছ শিকারের বা এই সুযোগটা হয়তো নিচ্ছে। মৌলবাদীদেরকে আজকে মাঠে নামিয়ে দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা, হুমকি দেওয়া, এগুলি করে পরিবেশটাকে আজকে খারাপ করছে। শান্তিপূর্ণ আমি আবার আপনার কাছে আসবো মোশাররফ ভাই, যেহেতু বিএনপি নিয়ে আলোচনা চলে আসলো, ধরেন আপনার দলের মহাসচিব এখন পর্যন্ত এই ইস্যুতে দলের কোনো স্টেটমেন্ট প্রকাশ্যে বা দেয়নি, কিন্তু ব্যক্তিগতভাবে নেতারা অনেকেই মন্তব্য করেছেন। তাতে হচ্ছে যেমন হারুন সাহেব, যিনি সংসদীয় দলের নেতা, তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ভাস্কর্যের বিপক্ষে। আবার এই যাদের কথা নজরুল ইসলাম বাবু ভাই বলছেন যে শক্তি, তাদের সঙ্গে এই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগেরও একটা মেলামেশা আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি। এমনকি যে মামুনুল সাহেব, তার পিতার সঙ্গেও একসময় একটি চুক্তিও হয়েছিল। ফলে এই বড় দলগুলা তাদেরকে প্রশ্রয় দিতে 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 এরকম একটা জায়গায় যে নিয়ে যাওয়া হলো যে তারা এখন আমাদেরকে শাসন গর্জন করে, সেই দায় আওয়ামী লীগকে তো অনেকেই বলছেন নিতে হবে, বিএনপিও তো সেই দায় এড়ানোর কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং একসময় তুকর ছাত্রনেতা এবং যমুনা টিভির দর্শক শ্রোতা। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন যে আজকে যাদেরকে দোষারোপ করা হচ্ছে, আপনি দেখবেন যে বিএনপির এখানে কিন্তু কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছে বিএনপি নীরবতা পালন করছে। না, আজকে উনি মদত দেওয়ার কথাও বলেছেন। না, এর আগে আপনি বলেছে যে নীরবতা পালন করছে। তাহলে আওয়ামী লীগের বক্তব্য স্পষ্ট যে বিএনপির এখানে কোনো ভূমিকা নাই। অথচ আপনি দেখবেন আওয়ামী লীগ প্রত্যেকটি বক্তব্যে বিএনপিকে টার্গেট করে তারা কথা বলেন। এখন আপনি যদি আমরা একটু পিছনে যদি আমরা ফিরে তাকাই, এই হেফাজতের সাথে আপনিও যে আপনার উপস্থাপনায় যে কথা বলেছেন যে আমরা 2006 সালে দেখেছি এই হেফাজতের সাথে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার জন্য 5 দফা একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। যদিও পরবর্তী সময় হেফাজত তো না, এটা হচ্ছে মামুনুলের যে দল মজলিসের সাথে স্বাক্ষর করেছিলেন। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেব এবং হেফাজত স্বাক্ষর করেছিলেন। ব্যাপক প্রতিবাদের পর যদিও সেই চুক্তি তারা বাতিল করেছিলেন, কিন্তু সাম্প্রতিককালে তাদের যে মাখামাখিটা যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন এই যে হেফাজত বলেছিলেন যে আমাদের পাঠ্যপুস্তকে ব্যাপারে অনেক তারা সাজেশন দিয়েছে, এবং আপনি দেখবেন পাঠ্যপুস্তকে তাদের সাজেশন অনুসারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর আগে আপনি দেখবেন যে তাদের কথা মতো হাইকোর্টের সামনে থেকে কিন্তু ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বারবার দেখেছি এই শক্তির সাথে কিন্তু তারা আপোষ করে যাচ্ছে। হ্যাঁ, আপনি এখন বলবেন যে বিএনপির ভূমিকাকে, তাইলে কি বিএনপিকে আপনি লক্ষ্য করবেন যে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এখন আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, আপনি যদি বাংলাদেশের বিএনপিও তো তাদের সঙ্গে আপোষ করেছে। না, এটা আপোষ না, বিএনপি হলো যে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি বিশ্বাস করে বলে আপনি জনগণের মতামতের উপর, জনগণের রায় উপর বিএনপি শ্রদ্ধাশীল। আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনাকে বলি যে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধে পাবনা অঞ্চলের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের ভূমিকা, যেমন একে খন্দকার সাহেবের বাড়ি পাবনা, রফিকুল ইসলাম বকুল সাহেবের বাড়ি পাবনা ছিল, এরকম অনেক রিনাউন মুক্তিযোদ্ধারা ছিল, কিন্তু সেখানের জনগণও তো ভোট দিয়ে রাজাকার নিজামীকে এমপি নির্বাচিত করেছিলেন। সেটা তো তার সঙ্গে ধানের শীষ না, ধানের শীষের আগে পরে এছাড়াও হয়েছে, ধানের শীষ ছাড়া হয়েছে। এর অর্থ যে স্বাধীনতার মূল যে চেতনা, সেটাকে আমরা জনগণকে বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা এই দায় দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলকে আজকে নিতে হবে। যার জন্য আজকে আপনি যে বলেছেন যে এই যে বিজয় দিবসের 50তম বর্ষে আমরা পদার্পণ করছি, আর কিছুক্ষণ পরেই আমরা 39তম বর্ষ আমরা পালন করছি। তাহলে এখানে এই অবস্থার মধ্যে যে আজকে আমাদের, আপনি যে কথাটি হয়তো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বলে, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আজকে কি বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের চেতনার সেই লক্ষণগুলি আমরা লক্ষ্য করি? মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। আপনি 70-এর নির্বাচন যদি আপনি লক্ষ্য করেন, যেই নির্বাচন আওয়ামী লীগ গর্ব করে বলে যে মানে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাতে এসেছে, সেই নির্বাচনটা কন্ট্যাক্ট করেছিল কে? একজন স্বৈরাচার সামরিক শাসক জেনারেল ইয়াহিয়ার মতো লোক যদি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, আওয়ামী লীগের মতো একটি গণতন্ত্রক দেশ কাছ থেকে সেই নির্বাচন কিভাবে আজকে কবরে চলে গেছে, নির্বাসনে চলে গেছে? এই স্বাধীনতার 50 বছরে এই মূল্যায়ন তো আমাদের করতে হবে। আজকে
তারা বলছে ধর্মভিত্তিক কোনো রাজনীতি করবে না, তারা আওয়ামী লীগ বলছে। কিন্তু দেখবেন যে আমাদের কনস্টিটিউশনে কি রেখেছে তারা, যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আজকে তারা সংবিধান কিন্তু এই 12 বছর ক্ষমতায় এসে কয়েকবার পরিবর্তন করেছে, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলামকে কিন্তু তারা টাচ করেনি, কারণ এখানে টাচ করলে ভোটের রাজ্যে তারা কিন্তু শূন্য হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তো সুতরাং আপনাকে দেখবেন যেখানে আওয়ামী লীগের সুবিধা আছে সেখানে ঠিক, আর যেখানে তাদের আমি খুবই নিশ্চিত আওয়ামী লীগ নেতা বাবু ভাই এটাকেও তাদের রাজনীতির কৌশল বলে। আমি একটু রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছে আসতে চাই, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, এবং আলোচনাটা যে জায়গায় গেল তার মানে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই ধর্মীয় যে উগ্রপন্থী গোষ্ঠী, ধর্মীয় রাজনীতি বা ধর্ম পালনের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো কথা নেই, কিন্তু যারা ধর্মটাকে নানাভাবে অপব্যবহার করে তারা রাষ্ট্রকে থ্রেট দেয়, এবং তারা বড় দুই দলকে প্রায় নিয়ন্ত্রণে নিয়েছে বলে কেউ কেউ মনে করেন, এবং তার ফলাফল হচ্ছে যারা বাম প্রগতিশীল বা মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত রাজনীতি করেন তারা ক্রমশ কোণঠাসা হচ্ছে। এর পরিণতি আসলে কি? এরা কি আরো শক্তিশালী হয়ে উঠছে ক্রমশই? ধন্যবাদ। আজকে আমরা স্বাধীনতার 50 বছরে পা দেওয়ার সময় এই ধরনের আলোচনার জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলাম না। আমাদের আরো অনেক বড় কিছু নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু অনেক সময় মানে ভূতের পা নাকি পিছন দিকে, যদিও আমরা ভূত বিশ্বাস করি না, কিন্তু বলা হয়। কিন্তু আমরাও এমন একটা দেশ বানিয়েছি যার ভবিষ্যতের চাইতে ভূতের মতো পিছন দিকেই আমাদের মনে হয় বারবার তাকাতে হচ্ছে। খেয়াল করে দেখুন, আমাদের এই ভূখণ্ডে সাম্প্রদায়িক রাজনীতির উন্মেষ বলি, উত্থান বলি, বিকাশ বলি, সবই কিন্তু ক্ষমতাসীনদের হাত ধরেই, ব্রিটিশদের হাত ধরেই যেমন এটা হয়েছে, তা না হলে এই ভারতবর্ষ ছিল সনাতন ধর্মাবলম্বীদের দেশ, সেখানে এরপরে এলো খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারপরে এলো মুসলিম ধর্মাবলম্বীরা, তারপরে মানে সনাতনের পরে বৌদ্ধ, তারপরে খ্রিস্টান, তারপরে ইসলাম। ফলে গোটা পৃথিবীতে যে 4টা ধর্মে বেশিরভাগ মানুষ বসবাস করে তার কিন্তু সবগুলোই বাংলাদেশে আছে। তার মানে আমাদের এই দেশটা একটা ধর্মীয় সহিষ্ণুতার দেশ হিসেবে বিবেচিত ছিল, যেখানে আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, এই কথা বলে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলাম না? সেই দেশটা এরকম জায়গায় চলে গেল কেন? পাকিস্তান আমলে তো অনেকগুলো জিনিস ফয়সালা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না, কারণ গোটা আরব ভূখণ্ডে 27টার উপরে দেশ আছে যাদের অধিবাসীরা সবাই মুসলমান, কিন্তু তারপরেও সেখানে এক দেশ হয় নাই। কিংবা আমাদের যদি চীন, জাপান, কোরিয়া সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার পরে এক ধর্মের দেশ হয় নাই, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এক ধর্মের খ্রিস্টান দেশ হয় নাই, ভারত এবং নেপাল এক ধর্মের হিন্দু রাষ্ট্র হয় নাই। ফলে ধর্মের ভিত্তিতে কোথাও কোনো দেশ হয় নাই, অতীতেও হয় নাই এবং এখনও নাই। ফলে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র এটা অবৈজ্ঞানিক ধারণা ছিল। এটার বিরুদ্ধে কথা বলেই তো আমরা আমাদের মুক্তিযুদ্ধে এসেছিলাম। এবং এখানে একটা কথা ছিল, ধর্মীয় সহিষ্ণুতাও যেমন থাকবে, একটা বলবো দার্শনিক সহিষ্ণুতাও থাকবে। যে ধর্মের দিক থেকে যেমন সহিষ্ণুতা থাকবে, আপনার কথা আমি যেমন শুনবো, আমার কথা আপনি শুনবেন, যুক্তি করবেন, যাচাই করবেন, বাছাই করবেন, তারপরে মানুষ সেটাকে গ্রহণ করবে। সেই জন্য এখানে কথাটা এসেছিল গণতান্ত্রিক একটা বোধ থাকতে হবে। এবং আমরা যে ভাই বললেন যেটা, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এগুলোর মূর্তরূপ হবে কিভাবে? মূর্তরূপ হবে যে আমরা পরস্পর কথা এবং যুক্তিটাকে শুনবো, সেই কারণে গণতন্ত্র। তারপরে আমাদের এক ধরনের, আমরা যেটা বলেছি যে সামাজিক ন্যায় বিচারের বই প্রকাশ হবে, বৈষম্য মুক্ত সমাজ, মানে সমাজতন্ত্রের দিকে যাব। তো এগুলো সবই হারিয়ে গেল কেন? আজকে দেখুন 3টা জিনিস বাংলাদেশে খুবই বেড়েছে। একটা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধি, আর একটা বেড়েছে বাংলাদেশের বৈষম্য, আর একটা বেড়েছে বাংলাদেশের দুর্নীতি। তা আমরা তো এগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাই না? 22 পরিবারের শোষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তো বাংলাদেশের অভ্যুদয়। তাহলে আমরা কি তাহলে 22 পরিবারের পরিবর্তে 22,000 পরিবারের কাছে আমরা জিম্মি হয়ে যাব? পাকিস্তান ছিল একটা শোষণমূলক রাষ্ট্র, সামরিক শাসন দ্বারা পরিচালিত রাষ্ট্র, যে কারণে আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা শোষণমুক্ত সমাজ চেয়েছিলাম, সেগুলোকে পেয়েছি। ফলে আমাদের আজকে 50 বছরে এই আলোচনাটা করা উচিত। কিন্তু সবসময় দেখবেন ব্রিটিশ আমলে এই মৌলবাদী দল সব ব্রিটিশদের সহযোগিতা করেছিল, পাকিস্তান আমলে পুরোটাই পাকিস্তানি শাসকদের সহযোগিতা করেছে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখবেন সবসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে এসছে। এখানে আমার দুই পাশে দুই ভাই আছেন, দুইজনের কাছেই কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণ কি একমাত্র ভোট? বাবু ভাই আপনার কাছে যেটা জানতেই চাই, ধরেন মুক্তিযুদ্ধের যে 4 মূল চেতনা,
যে ৭২-এর সংবিধান যেটি বলে বঙ্গবন্ধু কিংবা বঙ্গবন্ধুর ৬ দফা, তার সব জায়গায় একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং বিশেষ কোনো ধর্মের লোকজনের জন্য রাষ্ট্র হতে পারে না, সেই চেতনাটা ছিল। সেইখান থেকে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে ধর্মীয় দলগুলো বিশেষ করে হেফাজতের সঙ্গে যে মাখামাখি, তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং একটা পর্যায়ে সেই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলবে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার পরেও তাদের কেউ গ্রেপ্তার হয়নি, যেটা আমরা বঙ্গবন্ধুকে অবমাননার জন্য অনেককে গ্রেপ্তার হতে দেখেছি। এগুলোকে আওয়ামী লীগ খানিকটা নমনীয় হয়ে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক অনেক ধন্যবাদ যারা সংযুক্ত হয়েছেন এবং যারা এতক্ষণ ছিলেন। আমরা কথা বলছি বিজয় দিবসের বার্তা নিয়ে। আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু আছেন আমাদের সঙ্গে। বাবু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ভাস্কর্য ইস্যুতে দল হিসেবে আওয়ামী লীগকে অনেক নমনীয় হয়ে গেল কিনা, এবং হেফাজতে ইসলাম বা এরকম উগ্র ধর্মান্ধ গোষ্ঠী যাদের নিয়ে সমালোচনা হচ্ছে, তাদের সাথে কি আওয়ামী লীগ এক ধরনের আপোষ করছে কিনা? এটা আপোষের কোনো বিষয় নয়, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপোষ হয় না। শেখ মুজিব আমাদের প্রেরণার উৎস। শেখ মুজিব ছাড়া বাঙালি জাতির এবং এই দেশের নাগরিকদের আছেটা বাকি একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবই আমাদের চেতনার উন্মেষ, এবং এই শেখ মুজিবই আমাদের একমাত্র গৌরব উজ্জ্বল ইতিহাস। তো শেখ মুজিবকে নিয়ে কোনো আপোষ তো প্রশ্নই আসে না, নমনীয়তা হওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু বিষয়টা হলো ভদ্রতা শিষ্টাচারের একটা নমুনা যদি আপনি দেখাতে বলেন, সেটা আমি দেখাতে পারি। যে কে কি করলেন, কে কি করবেন, এগুলো আওয়ামী লীগ ভ্রুক্ষেপ করেন না। আওয়ামী লীগ যথাযথ জবাবটা দেওয়ার চেষ্টা করেন। আজকে যারা যে সকল মাওলানারা এই জ্ঞানহীন কথাবার্তা বলছেন, অপদার্থ আর পদার্থ এই পার্থক্যটা কিন্তু আমরা সবাই বুঝি, উপলব্ধি করি, কিন্তু সব জায়গায় সবাই প্রকাশ করেন না। তো এরা যারা এইগুলি নিয়ে রাজনৈতিক ময়দানটাকে গরম করতে চায়, তার পশ্চাতে কিছু বিষয় তো রয়েছে। সেইটা চিন্তা করেই তাদের সাথে কথা বলার তারা সুযোগ চেয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে সুযোগ দিয়েছেন। তারা তো এখন প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চান। প্রধানমন্ত্রী তো আপনার সাথে আমি আগেই বলতে চেয়েছিলাম যে হেফাজতের সাথে কিন্তু আমাদের কোনো আওয়ামী লীগের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। হেফাজত যতবার কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন দাবি দেওয়া নিয়ে, রাষ্ট্রের সাথে তাদের যে দাবি দেওয়া, রাষ্ট্রের প্রতি যে তাদের চাহিদা, রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের যে নৈতিক দাবি, সেটাকে বিবেচনা করা যায় কিনা, সেই বিষয় নিয়েই কিন্তু বারবার বৈঠক হয়েছে, রাজনৈতিক কোনো বিষয় নয়। সুতরাং এই ধরনের মৌলবাদদের সাথে আওয়ামী লীগের ন্যূনতম কোনো রাজনৈতিক সম্পর্ক বা জোট কখনই হয়নি এবং হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাদের সাথে একজোট হয়ে কোনোদিন নির্বাচনেও যাইনি। কিন্তু এই সাহসটা কেন পায়? তার মানে কি এই বঙ্গবন্ধুর ভাস্কর্য বা আমাদের যারা গুণী মানুষ তাদের ভাস্কর্য কি তাহলে বাংলাদেশে থাকবে নাকি থাকবে না? থাকবে, থাকতেই হবে। ভাস্কর্য আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে মূর্তি, এইটার বিবেচনাবোধ তাদের নেই, তারা বুঝতেই পারেন না। পৃথিবীর সকল ঐতিহাসিক মুসলিম দেশগুলোতে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য অনেক শত বছর আগে থেকেই আছে, আমাদের বাংলাদেশেও আছে, থাকবে এবং চলতে থাকবে। এটা কারো কাছ থেকে আমাদের জানতে হবে না। জি, রাজিকুজ্জামান রতন ভাই, যেটা বাবু ভাই যেভাবে জোর দিয়ে বলছেন যে ভাস্কর্য থাকবেই, সেইটা সরকারের স্ট্যান্ড থেকে এখন পর্যন্ত আমরা প্রকাশ্য ঘোষণা পাইনি, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে, একটা যৌক্তিক পর্যায়ের সমাধানে তারা পৌঁছবেন। আমরা জানিও না কি আলোচনা চলছে, কিন্তু সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সঙ্গে কি বলে ওটাকে আল্লাহর 100 নাম সহ থাকবে, এরকম একটা প্রস্তাবও দেওয়া হয়েছে। ফলে সেই বিষয়গুলো বিবেচ্য নিশ্চয়ই সরকারের কাছে। প্রশ্নটা হলো যে এই সময়ে এসে যে ভাস্কর্য এতদিন ধরে ছিল বাংলাদেশে, এই ইস্যুটা হঠাৎ করে আসলো কেন? এবং মাওলানা মামুনুলরাও বা এটা কি ইস্যু, এই ইস্যু নিয়ে হঠাৎ করে কথা বলা শুরু করলেন কেন? এর পেছনেও কি কোনো রাজনীতি অর্থনীতি কাজ করতে পারে? আমার কাছে মনে হয় কয়েকটা বিষয় এখানে কাজ করতে পারে। একটা হলো যে বিশেষ করে হেফাজতের নতুন নেতৃত্ব আসবার পর তাদের যে পারস্পরিক বিরোধ, এই বিরোধে একটা গোটা দেশের মানে হেফাজতপন্থীদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য একটা উন্মাদনা তাদের দরকার ছিল, সেই উন্মাদনাটা তারা কাজে লাগিয়েছেন। 2 নম্বর হলো যে গোটা দেশে রাজনীতিতে এবং অর্থনীতিতে একদিকে উন্নয়নের কথা হচ্ছে, আরেকদিকে বৈষম্য এবং করোনার কারণে যে অর্থনৈতিক বিপর্যয়টা আছে, সেক্ষেত্রেও এইটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এইরকম একটি ইস্যু অনেক কার্যকর বিষয় ছিল। 3 নম্বর হলো যে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, সেটা সবাই এই চেষ্টাটা করেছেন।
তাতে করে কি দাঁড়ালো? মানুষের যুক্তিবাদী মনটা নষ্ট হয়ে গেল। সমাজের মধ্যে সমাজের অভ্যন্তরের কারণেই কিন্তু অনেক কিছু মানুষ করে। যেমন আমরা এখন টকশো করছি না, আজ থেকে 50 বছর কিংবা 100 বছর আগে ছবি তোলা হারাম এই কথাও তো ছিল, তাই না? 1968 সালে যখন ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলার জন্য কুমিল্লার বার্ডে এই উদ্যোগটা নেওয়া হলো, তখন তারা বললো যে না, এটা খোদার উপর খোদকারি হবে, এটা ঠিক করা যাবে না। ঈশ্বর আল্লাহ ভগবান যা দিয়েছেন আবার তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তখন কিন্তু ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলাটাও হারামের ব্যাপার ছিল। কিংবা আমরা আরো জালি মাতব্বরের লেখাও পড়েছি, তার মার ছবি তুলেছিলেন বলে তার মায়ের জানাজা কেউ পড়েনি, সেই রকম পরিস্থিতি ছিল। তো এখন ধরুন ছবি তুলছি, এমনকি ছবি তুলে আমরা তো সেই ছবি নিয়ে হজ করতে যাচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? মানে বিজ্ঞানের এই বিষয়টাকে অস্বীকার করতে পারছে না জীবনের প্রয়োজনে। কিংবা আমরা তো একজন খুব বড় বিখ্যাত মানে ব্যক্তিকে শুনতে শিখেছে যে গার্মেন্টসে মেয়েদের কাজ করাটা জেনা করার সমতুল্য। আবার তিনি যে পাঞ্জাবিটা পরেছেন সেটা কোনো না কোনো গার্মেন্টস কর্মীরই তো সেলাই করা। তো ফলে এগুলো তো আমরা দেখেছি। এবং আপনারাও এটাও জানেন যে আমাদের যে ধর্মীয় যে ওয়াজগুলো হয়, সেই ওয়াজগুলোতে কি পরিমাণ তাদেরকে জনগণ লক্ষ লক্ষ টাকা দেন। আচ্ছা, এক সময় কিন্তু এই বিতর্কটা ছিল যে ধর্মীয় ওয়াজ করে টাকা নেওয়া যাবে কি? কোরআন শরীফের আয়াত পড়ে কোনো টাকা নেওয়া কি যায়? এটা কি উচিত? এই বিতর্কটা ছিল। ধর্ম প্রচার করে টাকা নেওয়া যায় কি? তো এখন কিন্তু এটা একটা বেশ ভালো। এই জন্য আমরা বলছি ধর্ম বিশ্বাস এবং ধর্ম ব্যবসা দুটো প্রায় একাকার হয়ে গেছে। এবং এর সঙ্গে যে বিষয়টা যুক্ত করেছে সেটা হলো যে ক্ষমতার সঙ্গে এই ধর্ম ব্যবসায়ীদের একটা অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। তার ফলে আমরা ওই যে বাংলাদেশের অভ্যুদয়ের সময় যে কথাগুলো বলেছিলাম যে গণতন্ত্র চাই, গণতন্ত্রের সঙ্গেই কিন্তু এই প্রশ্নগুলো যুক্ত হয়েছিল যে আমি সবার মতের যদি স্বীকৃতি দিতে চাই তাহলে আমি আমার বিশ্বাসকে তো আপনার উপর জোর করে চাপিয়ে দিতে পারি না। কিংবা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদেরকে একসময় বলা হয়েছিল যে বাংলা ভাষায় মানে পড়া যাবে না, মানে নামাজ করা যাবে না, মানে বাংলা ভাষায় ইবাদত করা যাবে না, কারণ বাংলা হচ্ছে পৌত্তলিকদের ভাষা। সেই সময় আমাদের বুদ্ধিজীবীরা কি বলেছিলেন যে বাংলা ভাষায় কোনো পূজা হয় না, পূজা হয় সংস্কৃত ভাষায়। এবং একসময় ব্রাহ্মণ্য ধর্ম যারা করতেন তারাও বলেছেন যে বাংলায় যদি কেউ পূজা করে তাহলে সে রৌরব নামক নরকে নিক্ষিপ্ত হবে। উপরন্তু আমরা মক্কা শরীফে ইসলামের আবির্ভাবের পূর্বে যে মূর্তিগুলো ছিল সেগুলোর উপাসনা তো আমরা আরবি ভাষায় করতে দেখেছি। তাহলে আরবি যদি মুসলমানের ভাষা হতে পারে, বাংলা কেন মুসলমানের ভাষা হতে পারবে না? এই বিতর্ক কিন্তু একসময় আমাদের করে এগুলোকে আমরা ফয়সালা করে এনেছিলাম। কিন্তু আমি একটু দেখুন, আমি শেষ করে এটুকু বলে যে একদিন পাকিস্তানিদেরকে পরাজিত করবার জন্য যে যুক্তিটা আমাদের দরকার ছিল, ক্ষমতায় আসবার পর ক্ষমতাটাকে কুক্ষিগত রাখবার জন্য সেই যুক্তিকে আবার পরাস্ত করতে হয়েছে। কারণ এখন যদি যুক্তিটা তোলে তাহলে পাকিস্তানিরা শোষণ করলে তা যদি অন্যায় হয়, বাঙালিকে শোষণ করলে সেটা কি ন্যায়সঙ্গত হবে? ফলে এই যুক্তিটাকে বন্ধ করবার জন্য তখন কিন্তু আবার ধর্মীয় বাতাবরণটা এখানে কাজে লাগানো হয়েছে। ফলে পলিটিক্যাল ইসলামটাকে এখানে কাজে লাগানো হয়েছে। আর স্পিরিচুয়াল ইসলামটা কিন্তু মার খেয়ে গেল। মানুষের ধর্মীয় বিশ্বাসটা মার খেয়ে রাজনৈতিক ধর্মটাকে সামনে নিয়ে আসা হলো। তারই ফল কিন্তু আজকে আমি এটা দেখতে পাচ্ছি। মোশাররফ ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, ধরেন এই ভাস্কর্য বলি বা মূর্তি বলি, যাই বলি, নাম যাই হোক, সেটি নিয়ে এই আন্দোলন সংগ্রামটা হঠাৎ করে শুরু হলো। আবার সেটার প্রধান আঘাতটা করা হলো আওয়ামী লীগ ক্ষমতায় যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা তার ভাস্কর্যের উপরে। একই সঙ্গে আমরা আবার দেখছি যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্যও কিন্তু বহাল তবিয়তে আছে, অন্যান্য ভাস্কর্য আছে, সেগুলোতে কোনো আঘাত নেই। ফলে জিনিসটা কি আপনার বিবেচনায় কেবলই ধর্মীয়, না এর পিছনে বাবু ভাইরা যেটা বলেন যে বিএনপি একরকম ইন্ধন দিচ্ছে বা বিএনপি তাদেরকে মদত দিচ্ছে? আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছে তাদেরকে একরকম পৃষ্ঠপোষকতা রাজনৈতিকভাবে করেছে, যেহেতু রাজপথের সংগ্রাম আন্দোলন করে সরকারকে টলানো যাচ্ছে না। সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবে একটা 20 সেকেন্ডের বিরতির পর। জি জনাব মোশাররফ হোসেন, আপনি যে কথাটি বলেছেন, কথাটা যদি আমরা উল্টোভাবে বলি যে বিএনপি ইন্ধন দিচ্ছে না আওয়ামী লীগ এটাকে একটা গেম হিসাবে ব্যবহার করছে ইন এগেইনস্ট অফ বিএনপি ক্ষমতায় থাকার জন্য। কারণ আপনি সারা বিশ্বব্যাপী একটি মুসলিম মিলিট্যান্টের বিরুদ্ধে একটা কিন্তু ক্ষমতা, মানে যারা বিশ্ব শাসন, মোরলদের একটা কিন্তু অবস্থান আছে। জি, মোরলদের একটি অবস্থান আছে। আওয়ামী লীগ দেখেন আপনি যে বিশেষ করে দুইটা নির্বাচন, যে বিতর্কিত নির্বাচন 2014 এবং 2018 নির্বাচন, সেই নির্বাচন করেও কিন্তু তারা উতরিয়ে গেছেন। অথচ এর আগে আমরা কি দেখেছি? কারণ আওয়ামী লীগ বিশ্ব শক্তিকে বোঝাতে চাচ্ছে এই মৌলবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য আমরাই উপযুক্ত শক্তি। আজকে যদি এই যে আপনি যে কথাটি বললেন, আমরা হেফাজত কি দেখেছি যে হেফাজতের আমিরের সাথে দেখা করার জন্য আওয়ামী লীগের মন্ত্রীরা ফটিকছড়িতে ছুটে যায়নি, তাদের মাদ্রাসা ডেভেলপমেন্ট করার জন্য সরকারি জমি তাদেরকে বরাদ্দ দেয়নি, সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা করা হয়নি।
এগুলি তো আমরা দেখেছি। আর অন্যদিকে আবার দেখবেন আপনি, হেফাজতকে দমনের জন্য কিন্তু তারা আবার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল শাপলা চত্বর। জি। সুতরাং এইগুলিকে আমাদের মনে হয় যে আওয়ামী লীগের ক্ষমতা থাকার জন্য এগুলিকে কিছু কৌশল তারা ব্যবহার করে। আজকে বিশ্বতে লক্ষ্য করবেন যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ক্ষমতা পালাবদল চলছে। তাদের কাছে তো প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগই সক্ষম এই যে মুসলিম মিলিট্যান্টদের বিরুদ্ধে লড়ার জন্য। সেই ধরনের যদি একটি কৌশল, সেটার জন্য আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভাস্কর্য না সেই আজকে তো ওই যে অনেক ক্ষেত্রে সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক কিছু তো আপনি যদি যখন খেলতে যান অনেক কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকা যায় না, অনেক সময় কিন্তু অতিরঞ্জিত হয়ে যায় বা অতিরিক্ত হয়ে যায়। আজকে তো কারণ আপনি আজকে দেখবেন, আপনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের তো মূল অস্তিত্বের ব্যাপার শেখ মুজিবুর রহমান, এর বাইরে তো আর তাদের নেই। কিন্তু সেখানে আজকে বলছেন, নজরুল ইসলাম বাবু সবে বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে বৈঠক করতে হচ্ছে এবং মিডিয়াকে জাতিকে জানাতে পারে নাই তাদের কি রেজাল্ট হয়েছে। মানে সমঝোতা কিন্তু তারাও করছে, বরং এটা হলো তাদের এই যে আজকে তাদের কিছু যে ফল্ট আছে, আজকে নির্বাচন বাংলাদেশে নেই, আজকে বাংলাদেশের মানুষ কথা বলার স্বাধীনতা নাই, আজকে আমাদের সংবিধান যে আমাদের গণতান্ত্রিকভাবে কথা বলার, মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করার সুযোগ দিয়েছে সেটাও আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সরকারি এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি কৌশল আপনি দেখবেন যে রাষ্ট্র এবং সরকার এই দুটাকে তারা একাকার করে ফেলেছে। কোনটি রাষ্ট্র এবং কোনটি সরকার এটা বোঝা কিন্তু আমাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন প্রজাতন্ত্রের কর্মচারী, যারা রাষ্ট্রের কর্মচারী, তাদেরকে কিন্তু আজকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আমরা কিন্তু বাকশাল যখন কায়েম করেছিল একই চিত্র কিন্তু আমরা বাংলাদেশে দেখেছিলাম। ওই যে সরকারি কর্মচারীদেরকে, যারা রাষ্ট্রের কর্মচারী, আপনার দল বেঁধে বাকশালে যোগদান করা হয়েছিল জোর করে। তো সুতরাং এই সকল ঘটনা আমাদেরকে মনে হচ্ছে তারা ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য যে কৌশলগুলি নেওয়া দরকার সেই কৌশল কিন্তু খুব কৌশলে কিন্তু আওয়ামী লীগ গ্রহণ করছে। তাই যদি হয় তাহলে এই 50 বছরের মাথায় এসে একটা হিসেব নিকেশ করতে গিয়ে আমাদের অর্থনৈতিক অর্জন অনেক, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, সামাজিক বৈষম্যও বেড়েছে, যেটা রাজিকুজ্জামান রতন ভাই বলছিলেন। কিন্তু একই সাথে আমরা এখনো একটা নির্বাচন ব্যবস্থা ঠিক করতে পারিনি, আমাদের রাজনীতিটা ঠিক হয়নি। কিন্তু মুক্তিযুদ্ধ তো কেবল অর্থনৈতিক লড়াই ছিল না, সেটা তো মূলত রাজনৈতিক লড়াইও ছিল নিঃসন্দেহে। ফলে সেইটা বাবু ভাই আপনাদেরকেও পীড়া দেয় কিনা সেই প্রশ্নের উত্তর শুনবো, তার আগে আবারও বিরতি নিচ্ছি। দর্শক নিশ্চয় আমাদের সঙ্গে থাকবেন। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইসলাম বাবু, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে প্রায় 5 দশকে আমরা একটা নির্বাচনের একটা টেকসই ব্যবস্থা করতে পারলাম না, আমাদের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের রাজনীতি ভালো নয়, সেটা আপনি নিশ্চিতভাবেই, আপনি ছাত্রনেতা ছিলেন, এখন মূলধারার রাজনীতি করছেন, সেটা স্বীকার করবেন, সেটা আপনাকেও নিশ্চয়ই কষ্ট দেয়। না, অবশ্যই এটা তো একটা কষ্টের বিষয়, কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশে নির্বাচন নেই এই কথাটা কিন্তু আমি একমত না। আমি বলছি নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা টেকসই করতে পারি নাই। ব্যবস্থাকে আমরা কেন টেকসই করতে পারি নাই সেটার ব্যাখ্যা হলো যে দেখুন, যে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় একাধিকবার একজন এক বেশে আসলেন, তারা এসে তাদের দল পাকাপোক্ত করার জন্য সবসময়ই নির্বাচন কমিশনকে তারা হস্তগত করার চেষ্টা করেছেন। তার ধারাবাহিকতায় সব কিছু শেষে আমি বলবো, যখন এরশাদের পতন হলো, একটা নির্বাচন হলো, তার কিন্তু একটা ধারাবাহিকতা বঙ্গবন্ধুর কন্যা সেদিন স্থাপন করেছিলেন জনাব শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়ে। আমরা দেখেছি সুন্দর একটি নির্বাচনের একটি কৌশল আমরা তখন থেকে দেখতেছিলাম, সেই ধারাবাহিকতাটা কিন্তু ছিল। বিএনপি 96 সালের 15ই ফেব্রুয়ারির একটি নির্বাচন করে আবার নির্বাচনের সকল অর্জনটাকে ধ্বংস করে দিয়েছে। এরকম চেষ্টার ত্রুটি থাকে না যখন আওয়ামী লীগ সরকারের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মধ্য দিয়ে কিন্তু সেটা আবার পশ্চাৎপদ হয়ে যায়। যেটা রতন ভাই বলেছেন, আমরা 1 পা আগালে 3 পা পিছনে চলে যাই। এই পিছাতে আজকে এই অবস্থা। তারপর যেই ঘটনাটা ঘটলো সেটা আপনি নিজেই জানেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেননি, আরেকটি নির্বাচনে অংশগ্রহণ করে মনোনয়ন বাছাই করতে করতে নির্বাচনের দিন চলে এসেছেন। এইভাবে নির্বাচন হয় না, ওনারা ভোট চাইতে যান নাই। সেইটাকে তারা বলেন কারচুপির নির্বাচন, রাতের নির্বাচন, এই বিভিন্ন বিশেষণ মানে সংকট আছে এবং সংকটের জন্য দায়ী বিএনপি। আমি তাও বলবো না, আমি বলবো যে মন মানসিকতার পরিবর্তন করতে হবে যারা রাজনৈতিক দল পরিচালনা করেন। জি, তাদেরকে যদি আপনি দেখেন যে সঠিকভাবে নির্বাচন কেন সুষ্ঠু হবে না, নির্বাচন বাংলাদেশের যে কায়দায় হয় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ারই কথা, কিন্তু
আমার সাথে আপনার নির্বাচন, আমার কোনো অস্তিত্ব নাই, প্রতিদ্বন্দ্বী নাই, তাহলে আপনি জিতে গেলে আমার খারাপ লাগবে, আমি সারা বছর আপনাকে বলবো অবৈধ, এইটাই কিন্তু অবৈধ। মোশাররফ ভাই, এই দায় আওয়ামী লীগের নেতারা প্রায়শই দেন, কিন্তু নির্বাচনী ব্যবস্থা ধরেন 90-এর পরে 90 যে 3 দলীয় জোটের রূপরেখা, সেটাই তো আমাদের চলার পথের একটা পাথে হওয়ার কথা ছিল, সেটা আমরা কেউ মানলাম না, কেউ মানে বাবু ভাইরা মানলেন না, আপনারা মানলেন না, কেউ কেউ ভায়োলেট করলেন। এবং একটা পর্যায়ে গিয়ে এখন আমাদের অর্জনের খাতা, রাজনৈতিক অর্জনের কথা যদি বলি, হ্যাঁ আমরা গণতান্ত্রিক একটা পথে 90-এর পরে যাত্রা শুরু করেছি, সেটা হোঁচট খেয়েছে আছে, কিন্তু একটা টেকসই নির্বাচন ব্যবস্থা নাই, এবং সেটা ধ্বংসের দায় আসলে কে নিবে, অথবা সেখান থেকে বের হওয়ার উপায় কি? আপনি একটা কথা বলেছেন, অনেকদিন এই আলোচনাটা হয় না, যে 3 দলীয় রূপরেখা, এখানে রতন ভাইও আছেন, নজরুল ইসলাম বাবু আছেন। আপনি দেখবেন 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছিলেন, 3 জোটের রূপরেখা বাস্তবায়নের জন্য কিন্তু বিএনপি পদক্ষেপ নিয়েছিল। আপনি জানেন যে বিএনপি, এবং সবাই জানে বাংলাদেশে, বিএনপি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে বিশ্বাসী ছিল, কিন্তু 3 দলের রূপরেখা ছিল যে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া। বিএনপি কিন্তু তার সেই বিশ্বাসকে বিসর্জন দিয়ে 3 দলের রূপরেখা বাস্তবায়ন করার জন্য কিন্তু বেগম খালেদা জিয়ার সরকার 1991 সালে সংসদীয় গণতন্ত্রে ফিরে গেছেন। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছিল। তারপর আপনি দেখবেন বাংলাদেশের যে ইনস্টিটিউশনাল রিফর্ম বা আছে, সেখানে দেখবেন আপনার দুর্নীতি দমন ব্যুরো ছিল, বেগম খালেদা জিয়া আজকে যে দুর্নীতি দমন কমিশন, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া করেছিলেন। এই সংস্কার কিন্তু শুরু হয়েছিল, কিন্তু তখন আপনি দেখবেন যে কথাটি ছিল যে স্বৈরাচার এরশাদের সাথে কেউ সম্পর্ক রাখতে পারবে না। আপনি দেখবেন যে মাত্র 2.5 বছরের মাথায় সেই স্বৈরাচার এরশাদ, জামাত এবং আওয়ামী লীগ মিলে কিন্তু তৎকালীন সময় তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করেছিলেন। সুতরাং আপনাকে নির্মোহভাবে বিচার করতে হবে যে কারা সেই 3 জোটের রূপরেখা সেদিন ভঙ্গ করেছিলেন, বরং সেই থেকে কিন্তু এই শুরু। তারপরও আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চেয়েছিল, 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছিল, যেটি নজরুল ইসলাম বাবুরা সবসময় বলে, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট ছিল সেটা পাশ করে দিয়ে পরের দিনই কিন্তু উনি আবার জনগণের কাতারে ফিরে গিয়েছিলেন। সুতরাং এটাকে আপনি দুর্বলতা না, আপনি বরং বলবেন জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখি বেগম খালেদা জিয়া কিন্তু সেদিন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে সেদিন বাস্তবায়ন করেছিলেন, এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগ 21 বছরের পর সর্বপ্রথম 1996 সালে ক্ষমতা এসেছিল। সুতরাং এগুলি কিন্তু আমরা ভুলে যাই, বরং এই যে 3 দলের রূপরেখা বলেন, গণতান্ত্রিক ধারাটাকে ধরে রাখার জন্য, এটার জন্য যদি এই অভিযোগ পাল্টা অভিযোগ কার কথা? অভিযোগ না, আমরা এখান থেকে মুক্তি পাবো কিভাবে? না, আমি যে কথাটি বললাম এটা অভিযোগ পাল্টা অভিযোগ না, আপনি তো প্রক্রিয়াভাবে এটা চলছিল। ঠিক তেমনি ভাবে আপনি দেখবেন 2001-2008 নির্বাচন চলে আসছে, ঠিক যেই আওয়ামী লীগ সরকার বলেছিল তত্ত্বাবধায়ক সরকার, তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য হাইকোর্টে তথাকথিত একটি রায়টা কি ছিল, সেখানে কিন্তু একটা অবজারভেশনও ছিল যে আপনি রাখতে পারেন না, আর সংসদ উইল ডিসাইড, এই কথা কিন্তু বলা ছিল। কিন্তু সেখানে কি করলো যে আওয়ামী লীগের, আপনি যদি সেই কথাটা, আমরা তো আসলে বাঙালিরা অনেক কথা ভুলে যাই, সেখানে একটি কমিটি করেছিলেন জনাব সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেন গুপ্তর, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে দেওয়ার জন্য। আওয়ামী লীগ, সকল দল তো বলেছিল, আওয়ামী লীগও বলেছিল, তার মানে তত্ত্বাবধায়ক থাকলে নির্বাচনটা ঠিক থাকতো। সেটা আপনি দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের যদি তুলনামূলকভাবে দেখেন 91, 96, 2001, 2008 নির্বাচন নিয়ে কিন্তু হ্যাঁ বিতর্ক কিছু তো থাকেই, কিন্তু তারপরও কম। আমরা একদম কিন্তু সেই ব্যবস্থাকে ধ্বংস করেছে কারা? বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ ক্ষমতা যার আপনি রেজাল্ট তো আপনি পাচ্ছেন যে 2014 বিশ্বের ইতিহাসে রেকর্ড 194 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2018 তো নির্বাচনই হয়নি। ব্যবস্থা ক্ষমতাসীন আওয়ামী লীগ ধ্বংস করেছে, মোশাররফ ভাই বলছেন, বাবু ভাই বলছেন যে এটার সূত্রপাত হয়েছিল বিএনপির হাত ধরে। কিন্তু এই আলোচনা আমরা আর কত বছর করবো আমি জানি না, কিন্তু এখান থেকে মুক্তির রাস্তা কি? আসলে আমাদের ওই দৃষ্টিভঙ্গির, আপনি যেটা শুরু করেছিলেন যে আমাদের বিজয় দিবসের বার্তা কি, বিজয় দিবসের বার্তা ছিল এই যে শোষণের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা এনেছিলাম। পাকিস্তানের শোষণ করতে বলেই তো পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই। আর এখন শোষণমূলক ব্যবস্থাকে রক্ষা করলে আমাদের স্বাধীনতা সেই চেতনাতে রক্ষা করা যাবে না। এখন শোষণমূলক ব্যবস্থা রক্ষা করবার জন্য যা যা করা দরকার, অর্থনীতিতে গণতন্ত্র না থাকলে রাজনীতিতেও গণতন্ত্র থাকবে না। এবং যে কারণে আমরা দেখছি করোনায় কোটিপতি বাড়ছে, কোটি মানুষের দুর্ভোগও বাড়ছে, কিংবা পাটকল চিনিকলগুলো সব আমাদের হাতছাড়া হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা কৃষকের একদিকে ধানের দাম পাচ্ছে না, শ্রমিকের ঘামের দাম পাচ্ছে না। এই কৃষক শ্রমিক মিলেই তো আমাদের দেশ, এই দেশটা সবাই মিলে গর্ব বলে আমরা তো এই দেশটাকে স্বাধীন করেছিলাম। ফলে আজকে নির্বাচন ব্যবস্থা নিয়ে যখন কথা আসে, অথবা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে যখন কথা আসে, তখন এইটাই বলতে হবে যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, ক্ষমতায় থাকবার প্রয়োজনে সেই মূল্যবোধকে কি বিসর্জন দেব? নীতি কি বিসর্জন দেব কৌশলের কাছে? গদিটা কি নীতির চেয়েও বড় হয়ে যাবে?
এই প্রশ্নগুলো বারবার আমাদের করতে হবে। বিজয় দিবসে এটা বোধহয় আবার আমাদের ভাবতে হচ্ছে যে আমরা কাকে পরাজিত করে কোন বিজয়টা অর্জন করেছি। আমরা বিজয় অর্জন করার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের হাত থেকে কি বিজয়ের মালাটা মানে খসে পড়ে গেল, যে কারণে আজকে 50 বছর পরেও আমাদেরকে কল্পিত শত্রু, ষড়যন্ত্রকারী এই সমস্ত কথা দেখতে হচ্ছে। কেন আমরা বৈশ্বিক জ্ঞান সূচকে আমরা পৃথিবীতে সবচেয়ে নিচের তলানিতে পড়ে আছি? একদিকে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আর একদিকে আমাদের এই ডিজিটাল ইয়ের দিক থেকে আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে পড়ে আছি। কেন? তাহলে এই যে কেন, এই কথাটা একদিন বুদ্ধিজীবীরা আমাদেরকে শিখিয়েছিলেন যে প্রশ্ন করতে শেখো। প্রশ্ন করতে শিখলেই না উত্তরটা খুঁজে পাওয়া যাবে। আমাদের যে প্রশ্নহীন আনুগত্যের একটা সমাজ যদি হয়, তাহলে আমরা কিন্তু বিজয় অর্জন করেছি বলে আত্মতৃপ্তি লাভ করব, কিন্তু বিজয়টা আমাদের হাতছাড়া হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, অনেক ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন, অনেক ধন্যবাদ নজরুল ইসলাম বাবু এমপি। দর্শক, আমাদেরও প্রত্যাশা বিজয় এবং মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে বাঙালি প্রাণের বিনিময়ে অর্জন করেছিল সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে নিঃসন্দেহে নেতৃত্ব দেবেন দেশের রাজনৈতিক নেতারা এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নিশ্চিতভাবে জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করবেন। সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই।